এখন দেখব আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষার ইংলিশ শর্ট সাজেশন। এই সাজেশনটা আমরা তৈরি করেছি একটা গবেষণার আলোকে। এটা কোনো আন্দাজের সাজেশন নয়, যেহেতু গবেষণার আলোকে। সো প্রথমে আমরা একটু গবেষণাটা দেখার চেষ্টা করি। তো চলুন দেখি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অংশে যা কিছু পড়তে হবে তার বিশ্লেষণ যদি বলি, আমরা জানি যে বিসিএসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টে প্রশ্ন থাকে মোট হচ্ছে 20টি। সাধারণত ল্যাঙ্গুয়েজ পার্টে বা গ্রামার প্লাস মেমোরাইজিং পার্টে কোশ্চেন থাকে 20টি। তাহলে এই যে 20 মার্কের কোশ্চেন আসে কোথায়? ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্ট, গ্রামার বা মেমোরাইজিং। প্রথমে আমরা গ্রামার অংশের সাজেশনটা দেখব, পরে আমরা 15 সব মিলে 35, কিন্তু আমরা 20 মার্কের থাকে। ওকে, সাজেশন দেখার আগে আমি যেটা বলেছি, সাজেশনের ভিত্তিটা কি, আমি যে সাজেশনটা করেছি সেটা আসলে কিসের উপরে ভিত্তিতে করেছি বা কিসের আলোচনায় করেছি। দেখেন, আমরা প্রথমে বিসিএস কোশ্চেনগুলোকে গবেষণা করার চেষ্টা করেছি। কয়টা পার্টে গবেষণা করেছি? 10 থেকে 37তম বিসিএসে কোন 38 থেকে 42তম বিসিএসে কয় এবং সর্বোপরি একটা অধ্যায় থেকে, মানে যেমন ধরেন মরফিম, কারণ হচ্ছে যারা ক্লাস পিডিএফটা তাদেরকে দিয়ে দেব। আজকে যারা ক্লাস শেয়ার করবেন, শেয়ার করে আমাদেরকে জানাবেন, এই সাজেশনের পিডিএফটা আপনাকে মেসেঞ্জারে দিয়ে দেব। আচ্ছা, তাহলে মরফিম থেকে 10 থেকে 37 বিসিএসে একটা কোশ্চেনও আসে নাই। 38 থেকে 42 বিসিএসে একটা প্রশ্ন আসছিল। 43 থেকে 46-এ কোনো বিসিএস আসে নাই। একটাই প্রশ্ন আসছে থর্মোমোট। কত থেকে? শুরু থেকে শেষ পর্যন্ত। সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে নাকি? হ্যালো, এখন কি সাউন্ড ঠিক আছে? আমি এই সাজেশনের পিডিএফটা দিয়ে দিব, খুলে একটু। মমিন, হ্যাঁ, ক্লাসটা শেয়ার করবেন। সো দেখেন, তাহলে আমাদের গবেষণাটা কি দেখলাম, যে ল্যাঙ্গুয়েজ পার্টে যে 20 মার্কসের কোশ্চেন, মরফিম থেকে এ যাবৎকালে সর্বমোট মাত্র একটা প্রশ্ন আসছে। গবেষণাটা একটু খেয়াল করতে হবে। গবেষণা না বুঝলে ওই সাজেশন নেওয়ার কোনো মূল্য নাই। আগে আপনাকে চক্ষুষ বুঝতে হবে। এখন বলবেন ভাই, মরফিম থেকে যে একটা প্রশ্ন আসছে সেই গবেষণাটা কোথায়, সেই কোশ্চেনটা কই? দাঁড়ান, আপনাকে যদি সেই কোশ্চেনটা একটু দেখাই, তাহলে আমাকে যেতে হবে হচ্ছে একটু ব্যাকে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা দেখেন, এখানে এই যে অধ্যায়ভিত্তিক বিসিএস প্রশ্ন গবেষণা, এইখানে আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি। 46তম বিসিএসে কোন কোন অধ্যায় থেকে 10 থেকে 46 বিসিএস কোন অধ্যায় কয়টা প্রশ্ন আসছে দেখেন। এই যে পিডিএফ শিটটা এখন দেখবেন, আপনাদের মজাটা দেখাই। এই যে দেখেন, নাউন অধ্যায়, নাউন অধ্যায় থেকে এই পর্যন্ত বিসিএস এ কতগুলো প্রশ্ন আছে, এই যে এই এক নজরে অধ্যায়ভিত্তিক প্রশ্ন। তার মানে নাউন চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন আসছে বিসিএস এ, সবগুলো কোশ্চেন কিন্তু আমার এইভাবে আলাদা করে কালেকশন করা আছে, দেখছেন। তারপরে দেখেন, প্রোনাউন ডিটারমিনার অধ্যায় থেকে এ পর্যন্ত কতগুলো প্রশ্ন আসছে বিসিএস এ, সেইটা কিন্তু আমার আলাদা করে কালেকশন করা আছে, ঠিক আছে। এরপর দেখেন, ডিটারমিনারের পরে আমার পরের অধ্যায় দেখাই, বুঝতে পারতেছেন তো। গবেষণাটা দেখেন, প্রোনাউন অধ্যায়, প্রোনাউন অধ্যায় থেকে এই পর্যন্ত বিসিএস প্রশ্ন কতগুলো আসছে। এইভাবে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক প্রশ্নগুলো, বিসিএস এর প্রশ্নগুলো আপনারা পাবেন এক্সপার্ট ইংলিশ বইতেও। সো এটা পিডিএফ আপনারা চাইলে পেয়ে যাবেন। সো ক্লাসটা একটু শেয়ার করতে হবে, যে যত শেয়ার করবেন আমরা সবাইকে পিডিএফটা শেয়ার করে দেব। তাহলে আমার গবেষণার ভিত্তিটা বুঝতে পারছি। গবেষণার ভিত্তিটা হচ্ছে এইভাবে, আমরা প্রথমে বিভিন্ন অধ্যায় থেকে বাছাই করছি। নাম্বার অধ্যায় এই যাবৎকালে কতগুলো বিসিএস প্রশ্ন আসছে, সেগুলো সব আমার এক জায়গায় করা আছে, ক্লিয়ার। সো এই গবেষণার আলোকেই কিন্তু আমরা আপনাদের সাথে সাজেশনটা নিয়ে আসছি সামনে। আচ্ছা দেখেন, এখন এই যে সাজেশন, তাহলে এই গবেষণার আলোকে এই সাজেশনটা আমরা একটু যদি দেখি, এখন খেয়াল করেন। তাহলে এটুকু ক্লিয়ার যে ড্যাংলিং অধ্যায় থেকে দেখেন একটা প্রশ্ন আসছে এই যাবৎকালে, মাত্র একটা প্রশ্ন আসছে। তাহলে আপনি কি এই একটা প্রশ্নের জন্য এই ড্যাংলিং চ্যাপ্টারটা পড়বেন কি পড়বেন না, ডিসিশন আপনার। দেখেন, আমি কিন্তু এখানে এক আস্তে আস্তে বাড়বে, কোন অধ্যায় থেকে বেশি কম আসছে সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। শেয়ার করে দিবেন সবাই।
পিন পয়েন্ট এরর, দেখেন বিসিএস এ পিন পয়েন্ট এরর থেকে সেই 10 থেকে 37 বিসিএস এর সময় 2টা প্রশ্ন আসছিল, তারপরে আর এখান থেকে আলহামদুলিল্লাহ আর প্রশ্ন আসে নাই। তাহলে আপনার এই অধ্যায়টাও কষ্ট করে জোর করে এখন যাদের সময় হাতে নাই তাদের পড়ার দরকার নাই, কিন্তু যাদের অঢেল সময় আছে তারা পড়েন, কিন্তু একটু আস্তে আস্তে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বের হবে, দেখেন একে একে বের হবে। যেমন লেটার প্যারাগ্রাফ, এইটা 35 বিসিএস থেকে যোগ হয়েছে, কিন্তু এইখানে দেখেন 2টা প্রশ্ন অলরেডি এখান থেকে চলে আসছে, তার মানে এখানে ছোট্ট একটা অধ্যায় এই লেটার প্যারাগ্রাফ, সেটা আপনারা পড়বেন। 5 নম্বর সেম ওয়ার্ড ইউজড অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এখান থেকে 3টা প্রশ্ন পাওয়া যায়। এ যাবৎকালে সকল বিসিএস ঘুরিয়ে ফিরিয়ে কয়টা প্রশ্ন পাওয়া যায়? 3টা। তাহলে অধ্যায়টা পড়বেন কিনা সেটা আপনার ডিসিশন। আরও নিচে দেখেন, দেখাচ্ছি, দেখবেন যে আরও কত কত প্রশ্ন আছে যেগুলো এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার এই চিত্রটা দেখেন, এই চিত্রটা যদি আমরা দেখি, দেখেন এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসছে? 3টা প্রশ্ন আসছে, 3টা। এমবেডেড থেকে আসছে 3টা, সিম্পল কমপ্লেক্স থেকে প্রশ্ন আসছে 3টা, আমি এক নজরে দেখা দিচ্ছি, ওটা হলো টোটাল। ন্যারেশন থেকে এই পর্যন্ত প্রশ্ন আসছে 3টা, এরপর দেখেন ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসছে 3টি। এখন দেখেন আস্তে আস্তে বাড়বে। এবার দেখেন অ্যাডভার্ব, আর্টিকেল, ফাংশনাল সেন্টেন্স, ক্লজ অ্যান্ড ইটস আইডেন্টিফিকেশন, স্ট্রাকচারাল সেন্টেন্স, এই সবগুলোর গুরুত্ব হচ্ছে একটা ধাপের। সো আপনি উপরেরগুলো যদি 1 স্টার দেন তাহলে এইগুলো হচ্ছে 2 স্টার। বুঝতেছেন তো কিভাবে সাজেশনের গুরুত্বটা রেডি হয়? এই যে দেখেন এই 10 থেকে 14 নম্বর মানে অ্যাডভার্ব, ইনভার্সন, আর্টিকেল, ফাংশনাল সেন্টেন্স, ক্লজ, স্ট্রাকচারাল সেন্টেন্স, এইগুলো থেকে প্রতি মানে সব মিলে এই পর্যন্ত কয়টা করে প্রশ্ন পাওয়া যাচ্ছে? 4টা করে প্রশ্ন পাওয়া যাচ্ছে। তাহলে সাজেশনের মূল বিষয়টা তো বুঝতে পারতেছেন যে সাজেশনটা আপনি কেন দেখবেন, সাজেশনের ভিত্তিটা বুঝতে পারতেছে কিনা, সাজেশনের ভিত্তিটা বোঝা যাচ্ছে। এরপর দেখেন জেন্ডার অধ্যায় থেকে এই পর্যন্ত 5টা প্রশ্ন আসছে, তার মানে কি জেন্ডার অধ্যায় এই উপরের অধ্যায়গুলোর চেয়ে আরো গুরুত্বপূর্ণ। সো আপনার হাতে যত সময় তো তার উপর বেস করে আপনি এগুলো পড়বেন। এখন দেখেন আমরা আরো দেখাচ্ছি, একেবারে শেষ পর্যন্ত দেখে আমরা পরে আবার একসাথে সাজেশন একটা লিস্টও দিব। আগে গবেষণাটা দেখে নেই। গবেষণা দেখেন, এরপর দেখেন এখানে ফ্রেজ আইডেন্টিফিকেশন 5টা প্রশ্ন আসছে, ফ্রেজ থেকে 5টা, সিকোয়েন্স অফ টেন্স থেকে 5টা। তাহলে আপনার এই 2 অধ্যায় পড়ার গুরুত্ব দিতে পারেন 3 স্টার, মানে এখন খালি স্টার বাড়বে। তারপর দেখেন অ্যাডজেটিভ, ডিটারমিনার, কনজাংশন, টেন্স, এগুলো থেকে কোশ্চেন আসছে কয়টা? অ্যাডজেটিভ থেকে 6টা, ডিটারমিনার, টেন্স, তারপরে কি এই দেখেন কনজাংশন, এই কটা অধ্যায় থেকে আবার প্রশ্ন বেড়ে গেছে, কয়টা করে? 7টা করে। তাহলে গবেষণাটা বুঝতেছেন? তার মানে এই সাজেশনটা আপনাদেরকে গবেষণার ভিত্তিতে তৈরি করে দেখাচ্ছি। এখন আসেন আমরা আরও নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করে দেব, শেয়ার করে দিলে এই সাজেশনের পিডিএফটা অধ্যায়ভিত্তিক গবেষণাটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। এরপর দেখেন ডিগ্রি অধ্যায় থেকে এ পর্যন্ত কোশ্চেন আসছে কয়টা? 8টা কোশ্চেন আসছে। তার মানে কি আস্তে আস্তে এই অধ্যায়ের গুরুত্ব উপরেরগুলোর চেয়ে বেশি। নাউন অধ্যায় থেকে কোশ্চেন আসছে কয়টা? 9টা। তার মানে ডিগ্রি পড়ার আগে কি পড়বেন? নাউন পড়বেন। কেন? কারণ নাউন থেকে বেশি সংখ্যক কোশ্চেন হয়েছে। দেখেন 5টা, 2টা, 3টা, হ্যাঁ আমরা যে বিসিএস এ 3 ভাগ করেছি, বুঝতে পারতেছেন? মোট 9টা প্রশ্ন। নাম্বার অধ্যায় আরো গুরুত্বপূর্ণ। যারা অনেকেই বলেন যে নাম্বার আগে পড়বেন না জেন্ডার আগে পড়বেন, দেখবেন জেন্ডার অধ্যায় মাত্র 5টা প্রশ্ন আসছে, আর নাম্বার অধ্যায় কয়টা প্রশ্ন আসছে ভাই? 10টা। তাহলে গুরুত্ব কোন অধ্যায়? নাম্বার। গুরুত্ব না বুঝে যদি পড়াশোনা করেন তাহলে আপনি বিসিএস এ এত বড় মহাসাগরের এই সিলেবাস কখনোই শেষ করতে পারবেন না। শেষ করলেও মাথার মধ্যে কিছুই থাকবে না। এই জন্য আপনাকে গুরুত্ব দিতে হবে অনেক কিছুর উপরে, ঠিক আছে? এরপর দেখেন নাম্বার অধ্যায় থেকে আমরা নাম্বার অধ্যায় আগে পড়বো না আগে জেন্ডার অধ্যায়? কোনটা আগে? নাম্বার, কারণ জেন্ডার থেকে মাত্র 5টা প্রশ্ন ছিল। সো আমরা এইদিকে স্টার দিলাম। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এইটা নাম্বার অধ্যায় পড়লে যে সমান গুরুত্বপূর্ণ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এটা পড়লেও গুরুত্বপূর্ণ। এখানেও মোট প্রশ্ন আসছে এখন পর্যন্ত কয়টা? 10টা। তাহলে আপনাকে এই যে 10টা করে আসা অধ্যায়গুলোতে বেশি জোর দিতে হবে নাকি এই 5টা প্রশ্ন আসা অধ্যায়ে বেশি জোর দিতে হবে? নিশ্চয়ই 10টা। অনেকে এদিকে পড়েই না, আবার সারাদিন খালি ফ্রেজ কিভাবে আইডেন্টিফাই করবো, ক্লোজ কিভাবে আইডেন্টিফাই করবো, এগুলো নিয়ে টেনশন করেন। আসলে ভাই প্র্যাকটিস করার আগে আপনাকে বুঝতে হবে কোনগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে। এভাবেই কিন্তু সিলেবাস সাজাই। আমি যখন আপনাদের জন্য কোর্স সাজাই, সিলেবাস এভাবে সাজাই। আরও দেখেন 26 নাম্বার গবেষণাগুলো একটু দেখতেছেন তো? মনোযোগ দিয়ে দেখতে হবে ভাই, গবেষণা না বুঝলে আপনার পড়ায় মন ভালো বসবে না। কন্ডিশনাল সেন্টেন্স, এইবার দেখেন এইখানে যেগুলো লিখছি এইগুলো তো একেবারে পড়তেই হবে, মাস্ট এই অধ্যায়গুলো। এখন থেকে যে অধ্যায়গুলো দেখাবো এগুলো বাদ দেওয়ার কোনো চান্স নেই, কারণ এইগুলো থেকে প্রশ্ন আসবে। আপনি 20টা প্রশ্ন যদি কমন ফেলাতে চান 20-এর মধ্যে ল্যাঙ্গুয়েজ পার্টে বিসিএস এর,
তাহলে আপনাকে এইগুলো পড়তে হবে। যেমন কন্ডিশনাল সেন্টেন্স আপনি কখনোই বাদ দিবেন না। এখান থেকে দেখেন এই পর্যন্ত 11টা প্রশ্ন পাওয়া যায়, 11টা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, স্টার উপরে 1 কোটি পাওয়ার। দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 11টা প্রশ্ন আসছে। তারপর টেন্স উইথ কনজাংশন, টেন্স উইথ কনজাংশন 13টা। শুধু টেন্স পড়বেন নাকি টেন্স উইথ কনজাংশন পড়বেন, অর্থাৎ কিন্তু দুইটা। শুধু টেন্স যেটা সেখান থেকে প্রশ্ন আসছিল অল্প সংখ্যক, আর টেন্স উইথ কনজাংশন থেকে আসছে কয়টা, 13টা। বুঝতেছেন? ক্লাসটা শেয়ার করলে এই পিডিএফটা পেয়ে যাবেন। শেয়ার করে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে লিখেন বা শেয়ার করে কমেন্ট করেন যে শেয়ার করেছেন, এই পিডিএফটা দিয়ে দেবো। কারেকশন, এই দেখেন কারেকশন অধ্যায় থেকে এই যে কারেকশন। এখন অনেকে কারেকশন অধ্যায় আর বেরি করে না, মনে করে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ে হয়রান, কন্ডিশনাল পড়ে হয়রান, কিন্তু কারেকশনের দিকে মনোযোগ নাই। বাট কারেকশন থেকে প্রশ্ন আসছে কয়টা, 14টা। রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসছে কয়টা, 16টা। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আগে না রাইট ফর্ম অফ ভার্ব আগে, এখন আপনারাই বলেন। ধরেন আপনার হাতে বিসিএস পরীক্ষার আর মাত্র 3 দিন আছে, তো আপনি 3 দিন সময়ের মধ্যে তো সব পড়তে পারবেন না। আপনি এখন কোনটা রিভাইজ দিবেন, রাইট ফর্ম অফ ভার্ব না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? এই গুরুত্বটা আপনার সাজানো থাকতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন বা অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। এরপরে দেখেন প্রোনাউন, আহা এই এক প্রোনাউন অধ্যায় গবেষণাটা দেখেন 18টা প্রশ্ন আসছে, যেটা নাউনের চেয়েও ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রোনাউন অধ্যায় কতগুলো প্রশ্ন আসছে। কমন মিস্টেক্স, কমন মিস্টেক্স অধ্যায়টা এক্সপার্ট ইংলিশ বইতে আছে, দেখবেন 19টা প্রশ্ন আসছে, 19টা, অল্প ছোট একটা অধ্যায় থেকে। এবার দেখেন কারেক্ট স্পেলিং, এখন দেখেন মুখস্থ টার্মসের মধ্যে খেয়াল করেন, কারেক্ট স্পেলিং থেকে এই পর্যন্ত 20টা প্রশ্ন আসছে। আরে ভাই, কোথায় কারেক্ট স্পেলিং, কোথায় গ্রামারের একটা যে কোনো অধ্যায়। এখন আপনি চিন্তা করেন তো, এইটা মুখস্থ অধ্যায় ঠিক আছে, কিন্তু এর থেকে প্রশ্ন আসার ধরন দেখছেন, ধরন দেখছেন কতগুলো প্রশ্ন আসছে। মোট এই যাবৎকালে 10 থেকে 46 বিশেষ পর্যন্ত 20টা প্রশ্ন আসছে। তার মানে এখান থেকে কোশ্চেন আসার গড় এভারেজ হলো 2বারে 1বার আসেই, 2বারে 1বার আসেই। কিন্তু তাহলে আপনি আগে স্পেলিং রিভাইজ দিবেন নাকি আগে কারেকশন রিভাইজ দিবেন? দেখতেছেন পার্থক্যগুলো? এইভাবে গবেষণা করে আপনাকে সাজেশনটা আমরা রেডি করে দিয়েছি। 34 নম্বর ভার্ব, ভার্ব অধ্যায় কোনোভাবেই ছাড়ার সুযোগ নাই, 21টা প্রশ্ন হয়েছে এ পর্যন্ত। ফিল ইন দ্য ব্লাঙ্ক, এখন ফিল ইন দ্য ব্লাঙ্ক আলাদা করে একটা চ্যাপ্টার দেওয়া আছে, এই চ্যাপ্টারটা যে কোনো বই থেকে পড়ে নেবেন, এক্সপার্ট ইংলিশ থেকে পড়লে ভালো। দেখছেন ফিল ইন দ্য ব্লাঙ্ক থেকে 21টা কোশ্চেন আসছে, 21টা কোশ্চেন। বুঝতেছেন তো? ক্লাস শেয়ার করেছেন কে কে? শেয়ার করে ডান লিখেন। এবং লাস্ট এইবার দেখেন এখানে কি আছে, মিস্টার সাগর আলী, ভয়েস চেঞ্জ থেকে দেখেন। এখন দেখেন আগে যতগুলো অধ্যায় দেখলাম আমরা, তার চেয়ে গুরুত্বপূর্ণ এইগুলো, এবং এইগুলো তো আরও পড়তেই হবে, কোনো সুযোগ নেই। মানে আমি এই যে 2টা চিত্র, এই 26 নাম্বার থেকে যে অধ্যায়গুলো দেখালাম আর এই যে অধ্যায়গুলো এখন দেখাবো, এইগুলো আপনার হচ্ছে ফাইনাল সাজেশন। সো এই সাজেশনের অধ্যায়গুলো আমি আপনাদের আলাদা করে লিখে দিচ্ছি। দেখেন ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ থেকে কয়টা কোশ্চেন আসছে এই পর্যন্ত? ভয়েস থেকে প্রশ্ন আসছে 23টা প্রশ্ন। তারপরে অ্যানালজি থেকে প্রশ্ন আসছে 25টা বিসিএসে। প্রেপোজিশন থেকে প্রশ্ন আসছে 34টা প্রশ্ন আসছে। এবার দেখেন, তার মানে গুরুত্ব বুঝতেছেন তো? তারপর দেখেন গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসছে 36টা প্রশ্ন আসছে, গ্রুপ ভার্ব। সো অনেকে কি করে, শুধু প্রেপোজিশন পড়ে আর গ্রুপ ভার্ব হয়তো পড়ে না, অথচ গ্রুপ ভার্বের মধ্যেই কম পড়া, এবং কম পড়া থেকে বেশি কোশ্চেন আসে। প্রমাণ বুঝতেছেন তো? আর এগুলো সব কোশ্চেন কালেকশন আমার আছে, সেটা শুরুতেই দেখিয়েছি। সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন মোট কয়টা আসছে? 49টা আসছে। সবাই স্পেলিং পড়ে ব্যস্ত কিংবা প্রিপোজিশন পড়ে ব্যস্ত, কিন্তু সাবস্টিটিউশন অধ্যায়টা পড়ে না। মানে সিঙ্গেল ওয়ার্ড যেটাকে আমরা বলি, এক কথায় প্রকাশ। এইখান থেকে দেখেন এই পর্যন্ত 49টা প্রশ্ন আসছে। তার মানে কি, গড় হিসাব করলে 46টা বিসিএসে, প্রত্যেক বিসিএসে 1 করে প্রশ্ন অন্তত পক্ষে থাকে। তার মানে কি, সাবস্টিটিউশন আপনার পড়াই লাগবে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, আহা কি দেখেন 65টা প্রশ্ন আসছে এ পর্যন্ত। তা আপনি গুরুত্ব বুঝতেছেন তো? আগে ইডিয়মস পড়বেন না আগে সাবস্টিটিউশন পড়বেন? মানে আমি সাজেশনটা গুরুত্বের ভিত্তিতে উল্টো দিক থেকে সাজিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, শুধু প্রিপোজিশন একটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আরেকটা অধ্যায়, 2টা অধ্যায়। এখান থেকে আসছে 67টা প্রশ্ন এই পর্যন্ত। তারপরে দেখেন সিনোনিম অ্যান্টোনিম, একেবারে টপ মোস্ট গুরুত্বপূর্ণ বা টপ ইম্পর্টেন্ট যে অধ্যায়টা, সেখান থেকে এই পর্যন্ত প্রশ্ন আসছে মোট 85টা, মোট 85টা। তাহলে কি সিনোনিম থেকে গড় হিসাব করলে 46 বিসিএসে গড়ে প্রতি বিসিএসে 2টা করে কোশ্চেন কাছাকাছি আসে। এখন সাজেশনের গুরুত্বটা বুঝতে পারছেন তো? এই যে অধ্যায়গুলো দেখালাম, এখন
এই সকল অধ্যায়গুলোতে লিটারেচার বাদে আর কি গবেষণাটা সর্বমোট প্রশ্ন কয়টা 669টা প্রশ্নই একেবারে ভেঙে ভেঙে গবেষণা করে আপনাদের জন্য এই গবেষণাটা তৈরি করা। এখন আসেন এই গবেষণার আলোকে, এখন যদি বলেন যে ভাই গবেষণা বুঝছি ঠিক আছে, তাহলে গবেষণার আলোকে এখন আমাকে এই যে সিকোয়েন্স আপনারা উল্টো দিক থেকে পড়া শুরু করবেন, এই পিডিএফটা আপনাদের দিয়ে দেবো, একটু কমেন্ট করেন, কমেন্ট করে লিখেন পিডিএফটা লাগবে, শেয়ার করে এসে লিখেন, আপনাকে এখনই পাঠিয়ে দেবো। আচ্ছা এরপর দেখেন তাহলে আমি এই যে গবেষণা, এই গবেষণার আলোকে একটা ছোট্ট চার্ট, এই যে শর্ট সাজেশনের চার্ট করে ফেলেছি, এই চার্টটা আপনাকে দেখে নিতে হবে। এখন আসেন এই চার্টের বেস বা আপনি এখান থেকে কিভাবে পড়বেন। দেখেন গবেষণার আলোকে এক পৃষ্ঠাতে এই চার্টটা দিলাম, দেখেন আপনাদের ওখান থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই, শুধু এই একটা পৃষ্ঠায় স্ক্রিনশট দেন, গবেষণা তো দেখছেন, এখন এই চার্টটা এই শর্ট সাজেশনটা স্ক্রিনশট দেন, শেয়ার করে এসে লিখেন শেয়ার করেছেন, সাজেশনের শিটটা পিডিএফ দিয়ে দেবো। এখন দেখেন এইখানে পড়বেন কিভাবে আপনারা, সবার আগে আপনারা গুরুত্ব দিবেন এই সিনোনিম অ্যান্টোনিমের, যতগুলোই পড়েন আপনি প্রথমে এই অধ্যায়টার জন্য একটা সময় রাখবেন বরাদ্দ, তারপরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে কি ইডিয়মস, তারপরে কি সাবস্টিটিউশন, মানে আপনি উল্টো দিক থেকে পড়তে শুরু করেন আমার এই সাজেশনটা, ইনশাল্লাহ আপনি অল্প সময়ে বেশি পরিশ্রম করতে হবে না, অল্প সময়ে অল্প পরিশ্রমে বেশি কমন পাবেন, অল্প সময়ে অল্প পরিশ্রমে বেশি কমন পাবেন। দেখছেন এইভাবে উল্টো দিক থেকে পড়তে থাকেন, সিনোনিম, অ্যাপ্রোপ্রিয়েট, ইডিয়ম, সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, অ্যানালজি, ভয়েস চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হ্যাঁ একইভাবে বিপরীত দিকে ভার্ব, স্পেলিং, কমন মিস্টেক, প্রোনাউন, রাইট ফ্রম অ্যাবাভ, কারেকশন, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। যাদের হাতে অনেক সময় আছে তারা আরও যোগ করে এগুলো পড়েন, আর যাদের কাছে এই কয়টা পড়ারই সময় নেই তারা এই কয়টাই পড়েন। বুঝতেছেন তো? তার মানে এটা নির্ভর করবে আপনার সময় এবং দক্ষতার উপরে যে আপনি সাজেশনের কতটুকু কভার করবেন। আর পুরোটা যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে পুরোটাই নিশ্চয়তা দেওয়া যাবে যে আপনি 20-20 কমন পাবেন। কারণ আপনি যদি এক অংশ কমন পারেন, মানে এক অংশ পড়েন, তাহলে গুরুত্বের ভিত্তিতে ওই অংশ অনুযায়ী যা পড়ার, যা কমন পড়ার সেটাই পাবেন। হ্যাঁ এখন দেখেন গবেষণার আলোকে সাজেশনটা আপনাদের কতটুকু ফলপ্রসূ হবে এটা কাজে লাগানোর দায়িত্ব আপনাদের। আশা করি এই ল্যাঙ্গুয়েজ পার্টের সাজেশনটা আপনাদেরকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি। সো পুরো ল্যাঙ্গুয়েজ পার্টের এই সাজেশনটা সহ যদি আপনারা এক্সপার্ট ইংলিশের ওই অধ্যায়গুলো থেকে পড়ে নিতে পারেন খুবই ভালো হয়, কারণ আমরা বইটা কিন্তু ওইভাবেই সাজিয়ে রেখেছি। নেক্সট, আচ্ছা শেষ সময় যাদের এই বইটা লাগবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমাদেরকে নক করেন, আমরা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সরাসরি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, কুরিয়ারে হাতে পেয়ে টাকা দিতে পারবেন। এইটা হচ্ছে শুধুমাত্র যারা শেষ সময়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে চান আমাদেরকে জানায়েন, আমরা আপনাদেরকে এই বইটা থেকে সেই জিনিসগুলো দাগিয়ে দেব। নেক্সট, এখন দেখব বিসিএস ইংলিশ লিটারেচারে 15 মার্কস 15তে 15 পাওয়ার কিভাবে যায়। আমরা বলছি যে বিসিএস এ মোট 35 মার্কসের কোশ্চেন হয়, রাইট? 35। তো 35 এর মধ্যে ল্যাঙ্গুয়েজ পার্টে হয় 20 আর এই লিটারেচার পার্টে হয় 15। এখন কম বেশি এটা হয় পরীক্ষার মধ্যে। এখন আমরা এই লিটারেচার পার্টটার সাজেশনটা একটু দেখব, ঠিক আছে? সবাই রাজি আছি তো নাকি? তাহলে একটু ক্লাসটা আবার ঝটপট শেয়ার করে দেই। এখন আমরা লিটারেচার পার্টের সাজেশনটা একটু দেখব 47 বিসিএস এর জন্য। আমরা এখানে আবার কয়েক ধার্সের গবেষণা করছি, গবেষণাটা একটু বুঝতে হবে। আপনি যদি অ্যানালাইসিস না করেন এই বিষয়গুলো, তাহলে আপনি রিসার্চ না করলে আন্দাজে এই পার থেকে ওই পার বই পড়ে শেষ করে মাথার মধ্যে এত কিছু রাখা যায় না রে ভাই, বুঝেন না কেন? একটু চেষ্টা করেন অল্প পড়ে বেশি পাওয়ার চেষ্টা। সো পিরিয়ড অথবা রাইটার ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস এবং সাজেশন, পিরিয়ড এবং রাইটার ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস এবং সাজেশনটা আমরা একটু দেখি। আচ্ছা দেখেন এইখানে আমরা 3টা পার্ট করেছি। যেমন 1 নম্বর লিখছি লিটারারি টার্মস। এই টার্মস থেকে 35 থেকে 40 বিসিএসে 7টা প্রশ্ন আসছে, 41 থেকে 46 বিসিএসে 2টা প্রশ্ন আসছে, সর্বমোট প্রশ্ন আসছে 7টা। হ্যাঁ এইটাও কিন্তু একইভাবে আমার প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিক কালেকশন করা আছে। সো আপনার অধ্যায়ভিত্তিক একেবারে আমাদের এক্সপার্ট লিটারেচার বইতে কালেকশন করা আছে, সেই কালেকশনের ভিত্তিতে আপনাদের দেখাচ্ছি। পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, এইখান থেকে প্রশ্ন আসছে সর্বমোট এই পর্যন্ত 3টা। এলিজাবেথ পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড সরাসরি পিরিয়ডের আলোচনা থেকে আসে নাই, কিন্তু ওই পিরিয়ডের অধীনে বিভিন্ন রাইটারগুলো থেকে আসছে। যেমন ধরেন ক্রিস্টোফার মার্লো, স্টার্ট দিয়েন কিন্তু আপনারা, আস্তে আস্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বের করব। ক্রিস্টোফার মার্লো থেকে এই পর্যন্ত কয়টা প্রশ্ন পাওয়া যায় ভাই? 3টা প্রশ্ন পাওয়া যায়। হ্যাঁ দেখেন উইলিয়াম শেক্সপিয়ার থেকে এই যে
একেবারে এখান থেকে মোট প্রশ্ন পাওয়া যায় এই পর্যন্ত 21টি, তার মধ্যে 35 থেকে 46 বিসিএস এই সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, তো দেখেন তো এই যে 35 থেকে 46 বা আপনি যদি 41 থেকে 46 35 মানে এখানে কিন্তু 10 থেকে গবেষণা করা নাই। আরেকটা জিনিস খেয়াল করছেন, লিটারেচার কিন্তু এখানে 35 থেকে 46-এর গবেষণা করা আছে, দশম থেকে গবেষণা নাই। তার মানে কি মাত্র এখানে 10-11 বছরে এই 11টা পরীক্ষায় 21টা প্রশ্ন আসছে। তার মানে কি পার পরীক্ষায় প্রায় 2টা করে প্রশ্ন আসছে কোথা থেকে? উইলিয়াম শেক্সপিয়ার থেকে। তা আপনি যদি লিটারেচারকে কল্পনা করতে চান উইলিয়াম শেক্সপিয়ার ছাড়া, তাহলে কি কাজ করবে? কাজ করবে না। এই জন্য উইলিয়াম শেক্সপিয়ার থেকে আপনি যত ডিপ থেকে ডিপে পড়তে পারেন, বাংলা যেমন রবীন্দ্রনাথ নজরুল এগুলো থেকে পড়তেই হয়, ঠিক একইভাবে উইলিয়াম শেক্সপিয়ারকে। ঠিক আছে, ক্রিস্টোফার মার্লো স্টার্ট দিয়ে যে যাবেন, এখানে কিন্তু এলোমেলো সিরিয়ালে বলা আছে, সিরিয়ালে আমরা যাচ্ছি, এটা হচ্ছে সাল বেসড গবেষণা করা আছে। থমাস কিড থেকে একটা প্রশ্ন আসছে, জ্যাকোবিয়ান পিরিয়ড থেকে প্রশ্ন আসে নাই, বেন জনসন থেকে একটা প্রশ্ন আসছে, এটা পড়তেও পারেন, সময় না পেলে নাও পড়লেও সমস্যা নাই। এখন দেখেন গবেষণা আগাচ্ছি আমরা। 7 নম্বর, জন ডন থেকে এই পর্যন্ত 2টা প্রশ্ন আসছে, এটা আপনি পড়তে পারেন, স্টার্ট দিবেন। জন মিল্টন বাদ দেওয়ার সুযোগ নাই, এখান থেকে 3টা প্রশ্ন আসছে, আরও প্রশ্ন আসার সুযোগ আছে। দেখেন জন মিল্টন 3টা বলতে শুধু 3টা না, আমরা আবার কোটেশন সাইডে আলাদা করে কিন্তু প্রশ্ন থাকতে পারে মিল্টনের, সেটার হিসাব গবেষণা এখানে আসে নাই, কোটেশনে যাবে। আলেকজান্ডার পোপ থেকে এই পর্যন্ত 4টা প্রশ্ন পাওয়া যায়, জোনাথন সুইফট থেকে 2টা প্রশ্ন পাওয়া যায়, জোনাথন সুইফট থেকে, থমাস গ্রে থেকে 2টা প্রশ্ন পাওয়া যায়। এইবার আসেন রোমান্টিক পিরিয়ড। এই যে রোমান্টিক পিরিয়ডে আবার এই 3জন রাইটারকে কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই, ভালো করে দেখেন, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পিবি শেলি আর হলো এসটি কলারিজ। সো রোমান্টিক পিরিয়ডের এই 3জন রাইটার আপনার দেখেন প্রত্যেক রাইটার থেকে কিন্তু মানে এই 3জন রাইটার থেকে আপনি গড় করলে প্রতি বছরই 1-2টা কোশ্চেন কিন্তু এখান থেকে থাকে। সো এখানে সুবিধা হলো আপনি 3জন রাইটার পড়লে যদি পিবি শেলি থেকে না আসে এটা থেকে আসতে পারে, এটা থেকে না আসলে এটা থেকে আসতে পারে, কিন্তু আপনি কোশ্চেন পাবেনই। সো এটাকে এক কথায় বলতে পারেন যে উইলিয়াম শেক্সপিয়ার আর হলো এই 3টা রাইটার অল্টারনেটিভ, মানে আপনি উইলিয়াম শেক্সপিয়ার পড়বেন অথবা এই 3টা রাইটার পড়বেন, সমান গুরুত্ব। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে সাহিত্যের মূল জায়গা এই 2টা, একটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার বিস্তারিত আর হলো এই 3জন রাইটার বিস্তারিত, আরও আছে একটু একটু করে আমরা আগাচ্ছি। দেখেন এরপর দেখেন লর্ড বায়রন থেকে কটা প্রশ্ন আসছে? 2টা প্রশ্ন পাওয়া যায়। জন কিটস, ওই যে এই জন কিটসকে আপনারা আবার যোগ দিবেন ওই লিস্টের সাথে যোগ দিবেন এসটি কলারিজের সাথে। ভিক্টোরিয়ান পিরিয়ডে কি? চার্লস ডিকেন্স, এখান থেকে প্রশ্ন আসছে 3টা। আলফ্রেড টেনিসন থেকে প্রশ্ন পাওয়া যায় এই পর্যন্ত 4টা। হ্যাঁ, রবার্ট ব্রাউনিং একটা প্রশ্ন আসছে, থমাস উইলিয়াম থ্যাকারি থেকে আসছে, থমাস হার্ডি থেকে 2টা প্রশ্ন আসছে। এই যে ডাব্লিউবি ইয়ার্স, এইটাকে আপনাকে যোগ করতে হবে, ডাব্লিউবি ইয়ার্স আর হলো এই জন কিটস সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। কেন? ডাব্লিউবি ইয়ার্স থেকে এই পর্যন্ত 4টা প্রশ্ন আসছে আর 2টা প্রশ্ন, মোট 6টা প্রশ্ন আসছে, একেবারে 35 থেকে 46 বিসিএস পর্যন্ত, খুব গুরুত্বপূর্ণ, সো পড়তে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপর দেখেন টিএস ইলিয়ট, হ্যাঁ থমাস স্টান ইলিয়ট থেকে 4টা প্রশ্ন আসছে। এরপর আসি, দেখেন 24 নম্বর আর.কে নারায়ণ থেকে একটা, এটা পড়তে পারেন না, কিন্তু আর্নেস্ট হেমিংওয়েটাকে পড়বেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই যে এই লোকটা জর্জ বার্নার্ড শ। এই জর্জ বার্নার্ড শো এর কিন্তু গুরুত্বপূর্ণ, দেখেন পুরো পেজে 5টা প্রশ্ন আসছে এখান থেকে, 5টা প্রশ্ন একাই। তাহলে কি জর্জ বার্নার্ড শো, উইলিয়াম শেক্সপিয়ার, এসটি কলারিজ, হ্যাঁ তারপর হচ্ছে আপনার উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পিবি শেলি, তারপর থমাস কিট, জিবি শো, এইগুলো আপনাকে, আর হলো মিল্টন। আমি রাইটারগুলোর নাম বললাম, আমি লাস্টে একটা টপ 30 রাইটার্সের একটা চার্ট দিব আপনাদেরকে, আগে গবেষণাটা দেখাচ্ছি। তারপরে কি ইএম ফোস্টার, ডিএস লরেন্স, এইচজি ওয়েস, জেমস জয়েস এবং আদার্স রাইটার্স, মিসচেলেনিয়াস, এইগুলো আপনারা হিসাব না করলে হচ্ছে এখান থেকে আপনি ধরেন 20টা, মানে প্রতি বিসিএসে একটা করে, এগুলো 2টা করে একটা করে প্রশ্ন আসে বাইরে থেকে, যেটা আমরা সাধারণত পাই না। সো টোটাল আমি আপনাদেরকে 141টা প্রশ্নের বিশ্লেষণ দেখাইছি, 141টা প্রশ্ন 35 থেকে 46 বিসিএসে 141টা লিটারেচারের প্রশ্নের বিশ্লেষণ দেখালাম। এখন এই যে বিশ্লেষণগুলো আমি স্টার্ট দিয়েছি, এখন এইগুলোকে আবার আমি একটু সংক্ষেপে আপনাদের জন্য রাখছি, একটু সংক্ষেপ করছি যে আপনাদের যখন বিভিন্ন বইতে চ্যাপ্টারের হিসাবগুলো বিভিন্নভাবে থাকে, যেমন ধরেন এখানে টপিক বেসড বিসিএস অ্যানালাইসিস, টপিক বেসড কিভাবে? লিটারেরি টার্মস অথবা ফিগার অফ স্পিচ,
35 থেকে 40, 41 থেকে 46 টোটাল। দেখেন লিটারারি টার্মস মানে ফিগার অফ স্পিচ যেটাকে আমরা চিনি, ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মস, ওই যে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, হ্যাঁ, প্লে কাকে বলে, ড্রামা কাকে বলে, অটোবায়োগ্রাফি কাকে বলে, এইগুলো সেইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন পাওয়া যায় 7টা। এটার গুরুত্ব কোনো বছর আসে অনেকগুলো প্রশ্ন, কোনো বছর আসে না। সো এইখানে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে, এইটা একটা রিক্সি চ্যাপ্টার, আপনাকে পড়তে হবে। এরপর দেখেন রাইটার্স আইডেন্টিটি। রাইটার্স আইডেন্টিটি মানে এইটা বোঝাচ্ছে যে লেখকদের যে পরিচয়, ধরেন একটা লেখক সে কি পেইন্টার, সে কি পয়েট, সে কি ড্রামাটিস্ট, হ্যাঁ, তার কি পরিচিতি, সেই এই রাইটারদের বিভিন্ন পরিচিতি থেকে অনেকগুলো প্রশ্ন আসে, 10টা আর 8টা, মোট 18টা প্রশ্ন পাওয়া যায়। মানে এটা হলো টপিক বেসড কোশ্চেন অ্যানালাইসিস করছি, যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয়েছে। তার মানে আপনি যখন কোনো রাইটার সম্পর্কে পড়বেন, সেই রাইটারের কোন জায়গাগুলো পড়বেন, আইডেন্টিটি সংক্রান্ত বিষয়গুলো পড়বেন। নেমস অফ বুকস, রাইটার্স অ্যান্ড টাইপস, এইটা হলো সবচেয়ে জরুরাত। তার মানে এইখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হয়। যখন আপনি একটা রাইটারের মধ্যে ঢুকলেন, ওই রাইটার কোন কোন সাহিত্যগুলো লিখছে, সেগুলো কোনটা কবিতা, কোনটা ড্রামা বা কোনটা হচ্ছে নোভেল, এইগুলো আপনাকে বেছে বেছে পড়তে হবে, কারণ এইখান থেকেই সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসছে, 57টা প্রশ্ন আসছে। ক্যারেক্টার রিলেটেড, ক্যারেক্টার বিভিন্ন নাটকে, গল্পে, উপন্যাসে যে চরিত্রগুলো থাকে, সেই চরিত্রগুলোর নাম, এইখান থেকে এই পর্যন্ত মোট প্রশ্ন পাওয়া যায় 14টা, যেটা খুব কঠিন মনে রাখা। যারা সাহিত্যের স্টুডেন্ট তাদের হিসাব আলাদা, যারা নন সাহিত্যিক তাদের জন্য এটা মনে রাখা কঠিন। তারপরেও আপনারা একেবারে এক্সপার্ট লিটারেচার বইতে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো পড়বেন। আমরা অনেককে কিন্তু ফ্রি বই দিয়েছি, এখন আর ফ্রি বইয়ের সুযোগ নাই। যাদের ওই লিটারেচার, ছোট্ট লিটারেচার বই আছে আমাদের, ওইটা লাগবে আমাদেরকে জানাবেন। ওইখান থেকে আপনি 15তে 15 মার্কস কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, সেইভাবেই বইটা সাজানো। এই যে দেখেন এই বইটা, এই বইটা লিটারেচারের জন্য ছোট্ট একটা বই, কিন্তু এইখান থেকে আপনাদের এই 15 মার্কসের গবেষণার আলোকে সাজানো, এবং সেখান থেকে 15 পাওয়ার নিশ্চয়তাই পাবেন। কোটেশন থেকে এই পর্যন্ত কয়টা প্রশ্ন আসছে ভাই? 26টা প্রশ্ন আসছে। তার মানে বিভিন্ন রাইটারের বিভিন্ন লেখাগুলো উক্তি অধ্যায়, কোটেশন যদি মনে করেন যে বড় 2টা অধ্যায়কে এক করেন, সেখানে একটা অধ্যায় হচ্ছে কোটেশন। ওকে, তো কোটেশন, তার মানে এই কোটেশন অনেক সময় অনেকে মনে থাকে না। সো কোটেশন মনে রাখার বিভিন্ন টিপস দিয়ে কিন্তু আপনারা পড়বেন, নিজে নিজে দেখবেন সেগুলো আপনার কাজে দিবে। ওকে, এইবার আসেন, এটা হলো আপনাদের গবেষণা দেখালাম টপিক বেসড। এখন আসেন, এই যে যতগুলো গবেষণা দেখালাম, এখন যদি বলেন ওভারঅল একটা ধারণা, এই সবগুলো গবেষণার ফসল হলো টপ 30 রাইটার্স। মানে আপনি 30 জন রাইটার্সকে, এই 30 জন লেখককে আপনি একেবারে তুলে ধরা করে দিবেন। আপনার বিসিএসে যে 15 মার্কস ছিল লিটারেচার, 15-এর মধ্যে আপনাকে 13 পাওয়ার নিশ্চয়তা আমি দিব, এবং সেটা অন্য কোনো বই লাগবে না, শুধু এক্সপার্ট ইংলিশ পড়েন, অথবা আপনার যদি একটা মানসম্মত বই থাকে সেইটা পড়েন। সেখান থেকে আপনি যদি এই 30টা রাইটার পড়েন, আপনি নিশ্চিত 30টা রাইটারকে যদি একেবারে বিশ্লেষণ করে পুরোপুরি পড়েন, আপনি 13 মার্কস পেয়ে যাবেন। আর এইটা গ্রামার বা ব্যাকরণের চেয়ে অনেক ইজি, সাহিত্যের অংশে বেশি মার্কস পাওয়া। সাহিত্যের একটা কোর্স চালু করতে চাই, যারা করতে চান তারা আমাদেরকে এইখানে একটু নক করতে পারেন। এটা আমাদের একটা পেইড কোর্সও কিন্তু আছে, যারা রেকর্ড কোর্স নিতে চান নিতে পারবেন, অথবা আমরা পেইড কোর্স চালু করব, জানাবেন। তাহলে দেখেন তো 30টা রাইটার কি নাম দিয়েছি? উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, স্টার দিয়ে দিয়েছি কিন্তু, থমাস কিড, বেন জনসন, জন ডন, হ্যাঁ, জন মিল্টন, আলেকজান্ডার পোপ, চার্লস ডিকেন্স, আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ডব্লিউ.এম. থেকারি, থমাস হার্ডি, ডব্লিউ.বি. ইয়ার্স, থমাস ইলিয়ট, এগুলো 1 স্টার 3 স্টার দেওয়া আছে। স্ক্রিনশট দিয়েছেন? স্ক্রিনশট দিয়ে নেন। আর যারা শেয়ার করেছেন তারা তো পিডিএফ পাবেন। তারপর দেখেন জোনাথন সুইফট, থমাস গ্রে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, এস.টি. কলারিজ, লর্ড বাইরন, জন কিটস, জর্জ অরওয়েল, আর.কে. নারায়ণ, আর্নেস্ট হেমিংওয়ে, জে.বি. শো, ই.এম. ফোস্টার, ডি.এইচ. লরেন্স, এইচ.জি. ওয়েলস, জেমস জয়েস, এমিলি ডিকিনসন। এই 30টা রাইটারকে আপনি যদি গুরুত্ব দিয়ে পড়েন, 90% কমন পাবেন। তার মানে আমি বোঝাতে চেয়েছি 15-এর মধ্যে 13টা প্রশ্ন কমন পাবেন। দেখেন, চাপাবাজি করার কোনো জায়গা নাই। আপনারা বড় মানুষ, আপনাদের সাথে ওই ঝাড়িঝুড়ি দিয়ে বা মিথ্যা প্রলোভন দেখিয়ে কোনো ধরনের ক্লাস বা প্রতারণার সিস্টেম আমাদের এক্সপার্ট ইংলিশে নাই। অনলাইনে এখন এগুলো ভুরি ভুরি হয়ে গেছে, যে চমকপ্রদ কথা বলে, এই যে এইটুকু করলে এত কিছু কমন, এত ওরকম না। একেবারে গবেষণা করে আপনাদেরকে সাজেশনটা দিলাম। যদি কারো ভালো লাগে, এই সাজেশনকে পছন্দ করেন, তাহলে আপনার জীবন ভালো। আর যদি এই সাজেশনটা পছন্দ না করেন, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে
কোনো সাজেশনই পছন্দ করেন না, কারণ আমরা যে সাজেশনটা দিচ্ছি সম্পূর্ণ গবেষণার আলোকে সাজেশন দিয়েছি। সো এই গবেষণার আলোকে আপনারা চাইলে লিটারেচার বইটা পাঠ করবেন, অথবা আপনার যার যা আছে সেটা নিয়ে পড়েন, আমাদের আপত্তি নাই। তো সাজেশনটা ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দিবেন। আজকের মতো এই সাজেশনের আলোচনাটা এই পর্যন্তই শেষ করছি। সো আশা করি পুরো সাজেশনটা আপনাদের খুব কাজে দিবে এবং মনোযোগী হন, 47তম বিসিএসের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পূর্ণ করেন। সো এই পর্যন্তই।